আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ক্লাসটাতে আমরা বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ সংখ্যার টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর নিয়মিত আপডেটের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমরা এখন যে টপিক প্রশ্নটা দেখতেছি আমাদের স্ক্রিনে, √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা? আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে a √2। হ্যাঁ, এটা কি ধরনের সংখ্যা? তাহলে আমাদের আলোচনা হবে মূলত এটা মূলদ নাকি অমূলদ, এই দুইটা অপশন নিয়ে আমাদের আলোচনা হবে। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করেন। এখন মূলদ নাকি অমূলদ, √2টা কি মূলদ নাকি অমূলদ, এটা জানার আগে আমাদের অবশ্যই একটু করে জানা উচিত মূলদ সংখ্যা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা জানি, আমরা সবাই জানি, তারপরও আলোচনার সুবিধার্থে আমরা একবার করে বলে দিচ্ছি যে এই মূলদ সংখ্যাটা কি। আমরা যদি একবার সিম্পলি চিন্তা করি, আমরা ছোটবেলায় শিখছি মূলদ সংখ্যা মানে হচ্ছে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? আর যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ, কিউ শূন্য হতে পারবে না, অর্থাৎ যে আমরা দুইটা সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারবো শূন্য বাদে, অথবা একবারে নর্মাল ভাবে বললে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই জন্য আমরা বলছি p/q, অর্থাৎ ভগ্নাংশ আকারে। এটা লব, এটা হর। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে কিউ জিরো হতে পারবে না, জিরো হলে তো সেটা অসংখ্যায়িত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার প্যাটার্ন। আর অমূলদ সংখ্যা কি? যেগুলো মূলদ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এটা গেল আমাদের সাধারণ আলোচনা, ঠিক আছে? এখন আমরা কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা হবে একটু চিন্তা করে দেখি, একটু বলে দেখি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি, আমরা প্রথমে মূলদ নিয়ে আলোচনা করতেছি, আপনারা খাতায় নোট করে ফেলবেন। তাহলে কোনগুলো হতে পারবো না? আমরা এক নম্বরে যদি আমি বলি যে ধনাত্মক, কোনগুলো কোনগুলো মূলদ সংখ্যা? ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মানে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা বলতে পারি এক একটা মূলদ সংখ্যা, 3 মূলদ সংখ্যা, তারপর 4 মূলদ সংখ্যা, 9 মূলদ সংখ্যা। এভাবে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এক একটা মূলদ সংখ্যা। ঋণাত্মক মূলদ সংখ্যাগুলো যেমন হচ্ছে আমরা -3 বলতে পারবো, -11 বলতে পারবো, -14 বলতে পারবো। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে ভগ্নাংশে আমরা আসি। ভগ্নাংশ হচ্ছে কি? তাহলে আমরা একটা বুঝলাম, 2 নম্বরে যাচ্ছি। সকল ভগ্নাংশগুলা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা আসি প্রকৃত ভগ্নাংশে। প্রকৃত প্রকৃত মানে হচ্ছে কি? আমরা জানি যেটার হর বড় হবে, লব ছোট হবে। তাহলে আমরা একটা ভগ্নাংশ নিজের মতো করে নিলাম, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি মূলদ সংখ্যা, যেহেতু আমরা বলছি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ প্রকৃত ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। এবং অপ্রকৃত সংখ্যাগুলো কি সংখ্যা? অপ্রকৃত সংখ্যাগুলো মূলদ সংখ্যা। অপ্রকৃত কোনগুলো? কারণ এটাকে আমি যদি উল্টাই দিই, 14 কে নিচে নিয়ে আসি আর 20 কে উপরে নিয়ে যাই, তখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, অর্থাৎ হর ছোট লব বড়। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এবং মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হিসেবে আমরা কি ধরতে পারি? ধরেন 1/2/3, ঠিক আছে? এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ এটাকে চাইলেই আমরা কি করতে পারি? অমূলদ ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 2/2, 2/3, 5, অর্থাৎ 2/5 বলতে পারি, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ গুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা আলোচনা করা হয়েছে, 3 নম্বরটাতে আসবে, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে সসীম দশমিক। হ্যাঁ, দশমিক সংখ্যার মধ্যে আসি আমরা। দশমিকের মধ্যে যদি সসীম হয়, সসীম মানে কি হচ্ছে কি? দশমিকের পরে অঙ্কগুলো নির্দিষ্ট। যেমন আমরা ধরলাম 1.237৯, এটা একটা দশমিক সংখ্যা। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এটা নির্দিষ্ট। তাহলে দশমিকের পর অঙ্ক সংখ্যাগুলো যদি আমরা গণনা করে শেষ করতে পারি, এগুলোকে সসীম দশমিক বলে। তাহলে এই সসীম দশমিক সংখ্যা যেগুলা, এই সসীম দশমিক সংখ্যাগুলোকে বলে মূলদ।
মূলদ সংখ্যা। ভালো করে খেয়াল করে এখানে প্যাচটা লাগে। তাহলে যে দশমিকের মধ্যে যেগুলো সসীম দশমিক, মানে দশমিকের পরে অঙ্কের সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো, এগুলোকে বলবে মূলদ। ঠিক আছে, তাহলে আরেকটা কি ধরনের আছে, তাহলে সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এবং অসীম আবৃত। ঠিক আছে, অসীম কিন্তু কি, অসীম দশমিকের মধ্যে হচ্ছে অসীম হবে কিন্তু আবৃত হবে। ঠিক আছে, কিরকম আমরা যদি দেখি, এই যে একটা দশমিক, 1.2 1 2 1 2 1 2 1 ডট 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 ডট, এটা একটা অসীম, অসীম দশমিক। আমরা একটু আগে দেখছি সসীম দশমিকটা মূলদ, এখন আমরা দেখতেছি অসীম দশমিকটাও মূলদ হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমূলদ হবে। তাহলে কখন মূলদ হবে অসীম দশমিক, আর অসীম দশমিক কখন অমূলদ হবে, এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, এই যে অসীম দশমিকটা আমরা দেখবো, এটা একটা অসীম দশমিক সংখ্যা, এটা অসীম দশমিক হওয়া সত্ত্বেও এটা কিন্তু মূলদ। একটু পরে দেখবেন অসীম দশমিক হওয়া সত্ত্বেও আবার সেটা অমূলদ হচ্ছে। কখন মূলদ হবে কখন অমূলদ হবে এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এই যে অসীম দশমিক সংখ্যা, কিন্তু দশমিকের পরে অঙ্কগুলো দেখেন অসীম হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটা প্যাটার্ন আছে। কিরকম, এই যে 2 1 2 1 2 1 2 1, অর্থাৎ সংখ্যাগুলো 2 1 2 1 করে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। মানে 2 1 আবার 2 1 আবার 2 1, অর্থাৎ এটা অসীম দশমিক, অসীম হওয়া সত্ত্বেও এটা আবৃত। ঠিক আছে, কিরকম আবৃত, এটা একই সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে, এগুলোকে আমরা পৌনঃপুনিক সংখ্যা বলি। ঠিক আছে, অর্থাৎ আবৃত মানে হচ্ছে একই সংখ্যা, দশমিকের পর একই সংখ্যা বারংবার কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। এগুলোকে আমরা এভাবে পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। 1.2 1, উপর দুটা ফোঁটা দিয়ে আমরা কি পৌনঃপুনিক আকারে এই ভগ্নাংশটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে অসীম দশমিক কিন্তু আবৃত, পুনরাবৃত্তি হচ্ছে। এই ধরনের যে সংখ্যাগুলো, এগুলোকে চাইলে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এই অসীম আবৃত যে ভগ্নাংশগুলা, অর্থাৎ অসীম আবৃত মানে অসীমের পর পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আসে, এই ধরনের ভগ্নাংশগুলোকে, এই আবৃত ভগ্নাংশগুলোকে, অসীম আবৃত ভগ্নাংশগুলোকে আমরা চাইলে কি কিসে প্রকাশ করতে পারবো, ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করতে পারি, তাহলে ভগ্নাংশে প্রকাশ করতে পারলে তো সেটা কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। এই জন্য অসীম আবৃত দশমিক গুলা মূলদ সংখ্যা। কিন্তু সেগুলো অসীম কিন্তু অনাবৃত, তাহলে 1 দশমিক অনাবৃত কিরকম, 1.3 9 7, আবার 1 2 5 6 ডট 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 এরকম। অর্থাৎ দেখেন আপনি, এটা কিন্তু অসীম একটা দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা। কিন্তু দশমিকের পরে যে অঙ্কগুলো আছে, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো একটু খেয়াল করেন, এই অঙ্কগুলো কিন্তু কি না, কোনো প্যাটার্ন না, এলোমেলো, র্যান্ডমলি একটা পর একটা এলোমেলো করে আসতেছে। মানে এগুলো হচ্ছে কি, অনাবৃত। অসীম কিন্তু কি, অনাবৃত। এই অসীম অনাবৃত সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, এই জন্য এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে আমরা দশমিক আসলেই একটু কেয়ারফুল হবো। দশমিকের মধ্যে যেগুলো সসীম আছে, সসীম দশমিক আছে, ওগুলা মূলদ সংখ্যা। দশমিকের কিন্তু অসীম যখন আসবে তখন আমরা কেয়ারফুল হয়ে যাব, কারণ অসীমের মধ্যে যেগুলো আবৃত, অর্থাৎ একটা প্যাটার্ন আসে, বারবার পুনরাবৃত্তি হয়, ওগুলো কিন্তু মূলদ। ঠিক আছে, ওগুলো পৌনঃপুনিক সংখ্যা, ওগুলো মূলদ। কিন্তু অসীমের মধ্যে যেগুলো কোনো প্যাটার্নে আসে না, অর্থাৎ এলোমেলো আসতে থাকে, সেগুলো হচ্ছে কি, আবার সেগুলো হচ্ছে অমূলদ। তাহলে যখন দশমিকের মধ্যে অসীম চলে আসবে তখন আমরা দেখবো সেটা কি, আবৃত কিনা, অর্থাৎ পৌনঃপুনিক আকার আসতেছে কিনা, একই সংখ্যা বারবার আসতেছে কিনা, একটা প্যাটার্ন আসতেছে কিনা, তাহলে সেটাকে আমরা মূলদ বলবো। যদি দেখতে অসীম আসছে কিন্তু পৌনঃপুনিক আসতেছে না, অর্থাৎ আবৃত না, এলোমেলো আসতেছে, তাহলে এটাকে আমরা বলবো অসীম কিন্তু অনাবৃত, এবং এই সংখ্যাগুলো হবে কি, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যাগুলো দেখলাম, ভগ্নাংশ দেখলাম এবং দশমিক শেষ করলাম। এরপর জাস্ট আর দুই একটা দেখবো আমরা। আরেকটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি, আমরা একটু জাস্ট বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর আমরা একটা বর্গমূল পাবো, পূর্ণ সংখ্যা বর্গমূল পাবো। যেমন আমি যদি বলি যে √4, বাংলা দেখলাম 4, ঠিক আছে, তাহলে এটা সময় আপনারা কি বলবেন, √4 সমান হচ্ছে কি, মানে 4 এর বর্গমূল কি, মুখস্থ বলে দিবেন যে 4 এর বর্গমূল হচ্ছে 2। 4 এর বর্গমূল √4 যে কথা, 2 একই কথা, কারণ √4 কে আমরা 4 কে আমরা যদি বর্গমূল করি সেটা কি পাবো, সেটা 2 পাবো। তারপরে এইটার পরিবর্তে আমরা, এটা একই কথা না, দুজন সমান না, কারণ এটা যদি মূলদ সংখ্যা হয়ে থাকে, কারণ 2 একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তো এটা সমান যদি এটা হয়, এটা যদি মূলদ সংখ্যা হয়ে থাকে,
এটা অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে, অর্থাৎ পূর্ণবর্গ। যে সংখ্যাগুলো পূর্ণবর্গ, ওই পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল হচ্ছে কত, বর্গমূল হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। এটাকে আমরা বইয়ের ভাষা বলতেছি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ সংখ্যাকে আমি যদি বর্গমূল করি তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। একইভাবে আমরা যদি রুট ওভার 16 দেখি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ এই রুট ওভার 16 কে আমরা রুট ওভার 4 স্কয়ার লিখতে পারবো। 16 কে আমরা 4 স্কয়ার লিখতে পারবো, তাহলে আমরা স্কয়ার রুট ওভার বাদ দিয়ে বাকিটা লিখবো কত, 4। অর্থাৎ এই রুট ওভার 16 কে, অর্থাৎ 16 এর বর্গমূলকে আমরা কত বলতে পারবো, 4 বলতে পারবো। এখন বলুন তো 4 কি? বলবো 4 একটা মূলদ সংখ্যা, কারণ 4 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, মূলদ সংখ্যা। এখন এই 4 মানেই তো হচ্ছে কত, রুট ওভার 16। এই রুট ওভার 16 থেকে তো আমি 4 এর মধ্যে আসছি, তার মানে এটা যদি মূলদ সংখ্যা হয়, এটাও মূলদ সংখ্যা, 100% কি হবে, মূলদ সংখ্যা হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পূর্ণবর্গ হয় এমন সংখ্যাগুলোর বর্গমূল অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো হবে, যেগুলো পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখাই, এই যে একটা সংখ্যা আমি চিন্তা করলাম রুট ওভার 7। এখন বলেন তো এই রুট ওভার 7 থেকে আমি এরকম রুট 7, এই 7 যে দেওয়া আছে, এই 16 কে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারছি, 4 এর বর্গমূল, বর্গ সংখ্যা 4 4 আর 16। কিন্তু এমন কোন সংখ্যা আছে যেটাকে বর্গ করলে 7 হবে? মানে 7 কি পূর্ণবর্গ সংখ্যা? 7 পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, এইরকম যেগুলো পূর্ণবর্গ নয়, রুট ওভার 7, তারপর হচ্ছে রুট ওভার 11 বর্গমূল দিয়ে, তারপর হচ্ছে 15, এরকম যেগুলো পূর্ণবর্গ নয়, এই সংখ্যাগুলোর বর্গমূল কি সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। এগুলা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমরা দুটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পূর্ণবর্গ হয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আবার সিম্পল আরেকটা, সেটা হচ্ছে পূর্ণ ঘন নয় এমন সংখ্যার ঘনমূল। আমরা বর্গ শিখছি, সিম্পল একইভাবে ঘনটাও চিন্তা করব। যে সংখ্যাগুলোর পূর্ণ ঘন নয়, কারণ কিছু কিছু চাকরি পরীক্ষায় ঘন টাইপসের অঙ্কগুলো আসছে, ঠিক আছে, প্রশ্ন আসছে দুই একটা, এই জন্য আমি এটা একটু দেখাচ্ছি। কারণ আমি যদি এভাবে লিখি, এই রুট কিউব, আমরা তো এটার সাথে সবাই পরিচিত, 8, এই সংখ্যাটা সমান আমরা কত মুখস্থ বলে দিবেন যে 2। কিভাবে 2 হয়েছে আমি একটু দেখাই দিই। এই রুট কিউব 8, এটাকে আমরা চাইলে কি করতে পারি, রুট কিউব থাকলো এই 8 কে আমরা চাইলে 2 কিউব, 2 এর পাওয়ার 3 দিতে পারি, ঠিক আছে? এই 2 এর পাওয়ার 3 দিলে, অর্থাৎ 2 কিউব হলে সেটা 8 হয়। কি হবে, 2 কিউব মানে কি, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8। অর্থাৎ এই 8 কে আমি চাইলে আমার অঙ্কের সুবিধার্থে 2 কিউব আকারে লিখতে পারি। এখন খেয়াল করেন, এই কিউব এবং রুট কিউব কাটাকাটি গিয়ে যেটাকে আমরা বলবো এটার পাওয়ার হচ্ছে 3, আর রুট কিউব মানে হচ্ছে কত, 1/3, 1/3, ঠিক আছে? তাহলে কাটাকাটি গিয়ে কত হবে, তাহলে আমরা যদি লিখি 2, এটা হচ্ছে পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? আর এই যে রুট কিউব আছে, এটা গুণ, এটা মানে হচ্ছে পাওয়ার 1/3, ঠিক আছে? কারণ শুধু বর্গমূল হলে পাওয়ার হচ্ছে 2/1, হাফ। আর যেটা রুট কিউব তাহলে এটা হবে 3/1, ঠিক আছে? তাহলে 3 কাটাকাটি যাবে, একবার আমি ভেঙে দেখাচ্ছি। বাকি থাকে কত, 2 এর পাওয়ার থাকে কত, 1। তো 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 শুধু, ঠিক আছে? তার মানে আমি বলে যাচ্ছি আপনাকে, এই যে এটা কাটাকাটি গিয়ে শুধু 2টা থাকবে, অর্থাৎ এই রুট কিউব 8 কে আমরা যদি ভাঙি, ভাঙলে আমরা কি পাবো, ভাঙলে আমরা পাবো হচ্ছে কত, ভাঙলে আমরা পাবো 2, কি পাবো, 2 পাবো, ঠিক আছে? অর্থাৎ এটা যে কথা, এই 2 একই কথা, এটাই ক্যালকুলেশন করলে আমরা 2 পাবো। তো 2 কি বলেন তো, 2 একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো এটা যদি মূলদ সংখ্যা হয়, এটা সমান তো এটা, তার মানে এটাও কি সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে, যেটাকে আমরা বলতেছি পূর্ণ ঘনমূল। হ্যাঁ, পূর্ণ ঘনমূল, পূর্ণ ঘন ঘনমূল, পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল, মানে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা ঘনে প্রকাশ, পূর্ণ একটা পূর্ণ সংখ্যার ঘন আকারে প্রকাশ করতে পারবো, তার ঘনমূল একটা কি হবে, মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারবো না, যেমন হচ্ছে এই রুট কিউব দিয়ে আমি আপনাকে দিলাম যে হচ্ছে কত, 7, রুট কিউব দিয়ে আপনাকে দিলাম 13। এই 13 কে কি আমি কোনো ঘন সংখ্যা আকারে, এই 8 কে যেরকম 2 কিউব আকারে প্রকাশ করতে পারছি, 13 কে কি কোনো সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যাবে, যাবে না। তাহলে তাদের কাটাকাটিও করা যাবে না, এবং এদের একটা কি আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, আসবে যে অসীম, অসীম কি, অনাবৃত দশমিক সংখ্যা আসবে। আর অসীম অনাবৃত দশমিক সংখ্যা মানে হচ্ছে অমূলদ সংখ্যা।
সুতরাং এই যে পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল কি হবে? অমূলত সংখ্যা হবে। তো এগুলো ছিল আমাদের একেবারে বেসিক কথাবার্তা। আমরা যেগুলো নিয়মগুলো প্রথমে একবার ধারণা দিয়ে দিলাম, চিন্তার কোনো কারণে কঠিন লাগলেও আমরা যখন প্র্যাকটিসে চলে যাব সেম জিনিসগুলো আবার রিপিট হবে, তখন আমাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্র্যাকটিসে চলে যাই এখন। আচ্ছা, এবার যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন তো। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে রুট টু কোন ধরনের সংখ্যা? আচ্ছা বলুন তো, রুট টু কোন ধরনের সংখ্যা? এটা 25তম বিসিএস আসে একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা রুট টু কোন ধরনের সংখ্যা একটু বলুন তো। এই যে রুট টু দেওয়া আছে আমাদেরকে, এই রুট টু, এই রুট টুটা কোন ধরনের সংখ্যা? এখন আপনি বলেন এই রুট ওভার দেখলে আপনি কি চিন্তা করবেন? রুট ওভার দেখলে আপনারা চিন্তা করবেন কি, এই রুট ওভার টু মানে হচ্ছে বর্গমূল, ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে মূলত, আর এই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এর বর্গমূল হবে অমূলত। দুইটা জিনিস, সিম্পল জিনিস। এখন চিন্তা করুন এই যে টুটা, এই টু কি পূর্ণবর্গ কিনা? এই টুকে কি কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় কিনা? না, টুকে কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না। তাহলে টু তো পূর্ণবর্গ না, তো পূর্ণবর্গ নয়। আমরা জানি পূর্ণবর্গ এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলত, কিন্তু পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কি? অমূলত। সিম্পল। তার মানে রুট টু যেহেতু কি, নয় পূর্ণবর্গ নয়, তার মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা। তার মানে রুট টু হচ্ছে এক কথায় অমূলত সংখ্যা। রাইট আনসার হচ্ছে কি অমূলত সংখ্যা। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে মূলদ সংখ্যাটি হলো, অর্থাৎ আমাদের এখানে চারটা অপশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই চারটা অপশনে চারটা সংখ্যা দিয়ে দিচ্ছে, এই চারটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ সংখ্যা আমাদেরকে দেখাতে বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম অপশনটা যদি দেখি, রুট কিউব এইট। হ্যাঁ, এই অপশনের সাথে আমরা পরিচিত, কারণ হচ্ছে আমরা অপশনটা যখন বেসিক বুঝেছিলাম তখন দেখাইছিলাম। এই যে রুট কিউব এইট, এই যে এখানে ঘনমূল দেওয়া আছে, তাহলে ঘনমূলের ক্ষেত্রে আমরা কি জানি? ঘনমূলের ক্ষেত্রে আমরা দেখছি যে সংখ্যাগুলো পূর্ণ ঘনমূল তাদের, যে সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা তাদের ঘনমূলটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করে রুট কিউব এইট কে আমি যদি ভাঙি লিখে একবারে ক্যালকুলেশন করি, রুট কিউব এইট কে আমরা টু কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে কিউব আর রুট কিউব কাটাকাটি গিয়ে বাকিটা থাকবে কত? টু। অর্থাৎ এই রুট কিউব এইটটা হয়ে যাবে টু। তাহলে এই রুট কিউব এইট সমান আমরা কত লিখতে পারবো? টু লিখতে পারবো। তাহলে টু একটা কি সংখ্যা বলতো? টু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা। তাহলে এই টু সমান যদি রুট কিউব এইট হয়, এটা যদি মূলদ সংখ্যা হয়, এটার সমান এটাও কি হবে? মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে রুট কিউব এইট হচ্ছে মূলদ সংখ্যা। আমাকে বলছে মূলদ সংখ্যা কোনটি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমরা জানি পূর্ণঘন সংখ্যার ঘনমূল হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু এইট একটা পূর্ণঘন সংখ্যা, অর্থাৎ এইট কে পূর্ণ একটা সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যায়। এই পূর্ণ ঘন সংখ্যার ঘনমূলকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর এগুলো কেন অমূলদ সংখ্যা এই তিনটা? কারণ এটা হচ্ছে রুট টুয়েলভ। তার মানে দেখেন এই যে টুয়েলভ, এটা হচ্ছে বর্গমূল, মানে টুয়েলভ এর বর্গমূল। আমরা বর্গমূলের ক্ষেত্রে জানি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ। কিন্তু রুট টুয়েলভ, এই টুয়েলভটা কি পূর্ণ বর্গ সংখ্যা? মানে এই টুয়েলভ কে কি কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়? চারকে যেরকম আমরা কি রুট ফোর কে আমরা চাইলে কি করতে পারবো? বর্গ আকারে প্রকাশ করতে পারবো। রুট ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারবো, মানে এই চারকে আমরা টু স্কোয়ার অর্থাৎ টু এর বর্গ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে যেহেতু এই চারকে আমরা টু স্কোয়ার লিখতে পারতেছি, অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারতেছি, তার মানে হচ্ছে এই চারটা হচ্ছে একটা কি সংখ্যা? রুট চারটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, ঠিক একইভাবে এই রুট টুয়েলভ যেহেতু কি, এই টুয়েলভ কে যেহেতু আমরা পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে পারতেছি না, সুতরাং পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কি? অমূলদ। তার মানে এটা অমূলদ। সেম এটা 18, রুট 18, রুট 18, এই 18টাকে, এই 18কে আমরা পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো না। পূর্ণবর্গ সংখ্যা আকারে যেগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না এগুলো অমূলদ। তার মানে এটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। একইভাবে রুট 27, এই 27 কে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারবো না। কোনো সংখ্যা নাই যে সংখ্যার বর্গ আকারে প্রকাশ করলে 27 হবে। তাহলে যেহেতু এই 27 কে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারতেছি না, এটার বর্গমূল কি হবে না? মূলদ সংখ্যা হবে না। এটা একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। তার মানে এই তিনটাই হচ্ছে অমূলদ সংখ্যা, আর এটা হচ্ছে একমাত্র মূলদ সংখ্যা। ঠিক আছে? আমাদের এখন যে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ নিচের কোনটা অমূলদ সংখ্যা? আমাদের যে প্রথম অপশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে 0.4
পৌনঃপুনিক, অর্থাৎ 0.4 পৌনঃপুনিক। এই 0.4 পৌনঃপুনিক, এই যে 4 উপর একটা ফোঁটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 0.44444 এরকম অসীম পর্যন্ত। তাহলে দেখেন আমরা অসীম দশমিকের ক্ষেত্রে দুইটা শব্দ শিখছিলাম, দুইটা জিনিস শিখছিলাম। একটা হচ্ছে অসীম হবে কিন্তু কি হবে, আবৃত হবে। অসীম আবৃত, অসীম আবৃত হলে সেটা কি হয়, মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, অসীম আবৃত মানে হচ্ছে অসীম সংখ্যা, অসীম দশমিক হবে কিন্তু আবৃত মানে একই প্যাটার্ন বারবার আসবে। তাহলে এখানে দেখেন 4 পৌনঃপুনিক, এই কথার অর্থ হচ্ছে 0.44444 এভাবে অসংখ্য বার আসবে। ঠিক আছে, তার মানে এই যে অসীম কিন্তু আবৃত, এই জন্য এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তার মানে আমাদের প্রথম যে অপশনটা দেওয়া আছে, এই প্রথম অপশনটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আমাদের দ্বিতীয় অপশনটাতে আমরা চলে যাই, বর্গমূল 9, অর্থাৎ 9 এর বর্গমূল। এখন দেখেন আমরা বর্গমূলের ক্ষেত্রে আমরা কি জানতাম, মূলদ অমূলদের ক্ষেত্রে যদি বর্গমূল মানে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা 9 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, আমরা 9 কে চাইলে 3 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারি 9 কে। তার মানে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ আমরা স্কয়ার আর রুট ওভার কাটাকাটি করলে থাকবে কত, শুধু 3 থাকবে। ঠিক আছে, তার মানে রুট ওভার 9 যে কথা, শুধু 3 একই কথা। এখন এই শুধু 3 এটা একটা পূর্ণ সংখ্যা না, এটা যদি মূলদ সংখ্যা হয়, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তো 3 মানে হচ্ছে রুট ওভার 9। ঠিক আছে, তার মানে এটা মূলদ সংখ্যা হলো, এটা অবশ্যই কি হবে, মূলদ সংখ্যা হবে। যেটাকে আমরা একটা নিয়ম শিখছিলাম, সেটা হচ্ছে কি, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। 9 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, এক কথায় 9 এর বর্গমূল হচ্ছে একটা কি, মূলদ সংখ্যা হবে। তার মানে এটাও কি হবে, এটাও মূলদ হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের 3 নম্বর অপশনটা আমরা যদি দেখি, 5.639 পৌনঃপুনিক। ঠিক আছে, অর্থাৎ 5.639 পৌনঃপুনিক। তার মানে এই যে পৌনঃপুনিক দেখতেছি আমরা, এটা মানে হচ্ছে কি, অসীম পর্যন্ত আবৃত হবে। মানে 5.639 এভাবে কি হবে, চলতে থাকবে। তার মানে এটা অসীম পর্যন্ত বিদ্যমান, কিন্তু এটা একটা পুনরাবৃত্তি, মানে প্যাটার্ন আকারে 639 একটা প্যাটার্ন আকারে আসতেছে। তার মানে এটা হচ্ছে অসীম কিন্তু কি, আবৃত। তো অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো আমরা কি বলবো, মূলদ। তার মানে এটাও মূলদ। ঠিক আছে, আচ্ছা আমাদের 4 নম্বর অপশন আমরা দেখি। আচ্ছা, আমাদের 4 নম্বর অপশন আমরা যদি দেখি একটু, এই যে এখানে রুট ওভার 27 আর নিচে হচ্ছে রুট ওভার 48। ঠিক আছে, আচ্ছা এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমাদেরকে দেখতে হবে, এই মূলদের সংখ্যা কিনা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি প্রথমে দেখি এখানে, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি যে 27 যেহেতু আমাদেরকে দেওয়া আছে, এখানে উপরে যেহেতু 27 রুট ওভার 27 দেওয়া আছে, আমরা এই যে উপরে যে 27 দেওয়া আছে, এটা কিন্তু আমরা একটু ভেঙে লিখি, আমরা এভাবে লিখতে পারবো। দেখেন 9 গুণ 3 লিখতে পারবো। ঠিক আছে, 3 নং 27 হবে, এই যে 3, এটা এটা হচ্ছে একটা 3। ঠিক আছে, 3 নং 27। আর নিচে যেটা আছে, এটাকে আমরা 48 কে আমরা 16 গুণ 3 লিখতে পারবো, কারণ 3 16 48। আমরা কেন ভেঙে লিখলাম, কারণ আমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে দেখতেছি যে এটার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা আনা যায় কিনা। দেখেন এই বর্গমূলটা হচ্ছে 9 গুণ 3। এখন এই 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 কিন্তু কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9 কে যদি আমরা বর্গমূল বর্গ আকারে প্রকাশ করি, 3 স্কয়ার হবে। কি হবে, 3 মানে 3 এর উপর পাওয়ার 3 স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এই 3 স্কয়ার আর রুট ওভার কাটাকাটি গিয়ে একটা 3 বাইরে আসবে। ঠিক আছে, একটা 3 রুট ওভার বাইরে আসবে, আর বাকি ভিতরে যে 3টা আছে, এই 3টা থেকে যাবে, কারণ এটা বর্গমূল আকার, বর্গ সংখ্যা আকারে নাই, পূর্ণবর্গ সংখ্যা আকারে নাই। একইভাবে 16 কে আমরা চাইলে কি লিখতে পারবো, 4 স্কয়ার লিখতে পারবো না। তার মানে স্কয়ার রুট ওভার চলে গিয়ে 4টা থাকবে, অর্থাৎ 4টা বর্গমূলের বাইরে চলে আসবে। আর এই 3টা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, 3টা থেকে যাবে। তাহলে দেখেন এরপরে আমাদের উপরে থাকতেছে 3√3 আর নিচে থাকতেছে 4√3। ঠিক আছে, মানে 3 বর্গমূল 3 আর 4 বর্গমূল 3। তাহলে আমরা এই 3 বর্গমূল 3 বর্গমূল 3 কেটে দিতে পারবো। আর বাকি থাকতেছে আমাদের কত, বাকি থাকতেছে নিচে 4 থাকতেছে, আর উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে 3। তার মানে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটা মানে হচ্ছে আসলে কি, অপশনটা মানে হচ্ছে 4/3। এই 4/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা না,
তাই না? এটা একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশ, প্রকৃত হোক অপ্রকৃত হোক, মিশ্র ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মানে এই যে এটা, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 4/3। এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখছি, এটা মানে হচ্ছে 4/3। তার মানে এটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতেছি নিচের কোনটি অমূলদ। আমার এটাও মূলদ, এটাও মূলদ, অপশন 3ও মূলদ, অপশন 4ও মূলদ। 5 নাম্বারটা বলছে কোনোটিই নয়, তার মানে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এখানে কোনোটিই নয়, কারণ এখানে 4টা হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে কোনোটি নয় হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আমাদের এবার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাকে নিচে যে অপশন 4টা দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা আমাকে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলাই কিন্তু কি অসীম দিকে ধাবিত। এই যে এটা অসীম, অসীম ডট 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 অসীম দিকে ধাবিত। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এখানে অপশনে অসীম দশমিক সংখ্যা। কারণ আমাকে অসীম দশমিকের ক্ষেত্রে কখন মূলদ হয় আর কখন অমূলদ হয়, অসীম দশমিক সংখ্যাটা যদি আবৃত হয়, অর্থাৎ একটা প্যাটার্ন যদি বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে সেটাকে আমরা মূলদ বলবো। অর্থাৎ অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদের সংখ্যা। কিন্তু অসীম দশমিক সংখ্যাটা যদি অনাবৃত হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো প্যাটার্ন না, এলোমেলো ভাবে আসতে থাকে, অসীম পর্যন্ত এলোমেলো ভাবে যেতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অমূলদের সংখ্যা বলবো। তাহলে আমাদের এখানে অসীম আবৃত কোনগুলো আমরা একটু দেখি। এই যে প্রথমে 1.111, অর্থাৎ দেখাচ্ছে দশমিকের পর 111 মানে অনবরত এক এক আসতে আছে। তার মানে এখানে একই একটা সংখ্যা বারবার আসতেছে, তার মানে এটা হচ্ছে মূলদ। কারণ এটা অসীম এবং আবৃত, আবৃত মানে একটা প্যাটার্ন বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে এটা মূলদের সংখ্যা। আচ্ছা, 2 নম্বর অপশনটাতে আমরা যাই। এখানে দেখা যাচ্ছে 1.10 10 10 10 মানে এখানে শূন্য আসে নাই, ডট ডট দিয়ে মানে শূন্য আছে, তার মানে দেখা যাচ্ছে এই দশমিকের পরে 10 10 10 আকারে কি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে এটাও একটা প্যাটার্ন বারবার আসতেছে। এটা হচ্ছে অসীম কি আবৃত দশমিক। তাহলে অসীম আবৃত দশমিক গুলো হচ্ছে কি মূলদ সংখ্যা, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। আচ্ছা, সেম আমরা এর পরের প্রশ্নটা দেখি, অপশনটা দেখি। 1.10 100 100 100 100 ডট ডট এভাবে আসতেছে, তার মানে এটা অসীম কিন্তু আবৃত। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ অসীম আবৃত গুলো হচ্ছে সবগুলো মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা 4 নম্বর অপশনটা দেখি। 1.10 মানে একের পর একটা শূন্য, এরপর আবার একের পরে দুইটা শূন্য, একের পরে আবার 4টা শূন্য, অর্থাৎ এলোমেলো, কোনো মিল নেই। দেখেন 1 0 1 0 1 0 হলে আমাদের একটা মিল থাকতো, কিন্তু প্রথমটা হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 2টা শূন্য, 1 3টে শূন্য, অর্থাৎ 4টা শূন্য। তো এরকম মানে এলোমেলো, কোনো মিল নেই, একই সংখ্যা। এখানে কি 10 10 10 এভাবে আসছে, আসে নাই। এখানে 10, তারপর 100, তারপর 1000, মানে এলোমেলো ভাবে আসছে। তার মানে অসীম কিন্তু কি অনাবৃত, তার মানে এই অসীম অনাবৃত সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে আমাকে যদি বলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই অপশন 4ই হচ্ছে সে রাইট আনসার। ঠিক আছে, আমাদের আবার প্রশ্ন হচ্ছে √/-8 ইন্টু √/-2 সমান কত। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি আমরা এই √/-8 এবং √/-2 সমান কত, আমরা যদি একটু খেয়াল করি, ওগুলো একটু বুঝার আছে, ভালো করে বুঝার ট্রাই কর। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লিখি √/-8 ইন্টু √/-2। ঠিক আছে, তাহলে এই যে রুটের ভিতরে -8 আছে, এটাকে আমরা √/-1 ইন্টু 8 লিখতে পারি। আবার ইন্টুটা দিয়ে এই √/-2 টাকে -1 ইন্টু 2 লিখতে পারি। ঠিক আছে, এই যে −8 আর -1 গুণ করলে আবার -8ই হবে, 2 ইন্টু -1 গুণ করলে -2 হবে। এখন আমি -1টা কেন আনলাম, কারণ আমরা জানি আই, হ্যাঁ, আই ইকুয়াল টু হচ্ছে √/-1, কমপ্লেক্স নাম্বার আমরা আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু হচ্ছে √/-1। আচ্ছা, এতটুকু আমরা থাকি। এখন আমরা এখানে চলে আসি। তাহলে এই যে √/-8, 8 তো 8 থাকবে, এই -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিব ইনটু এখানে 2 থাকবে, 2 কে রেখে দিলাম, এই -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিব। ঠিক আছে, এখন এই আই স্কয়ারটা আমি কোথায় পেলাম, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে √/-1, অর্থাৎ আই এর মান হচ্ছে √/-1। এখন আই কে যদি আমি স্কয়ার করি, তাহলে কি হবে, এই পাশে স্কয়ার করার কারণে আমার এই পাশেও স্কয়ার হয়ে যাবে, -1 এর উপর কি আসবে, স্কয়ার আসবে। তো এরপরে আই ইকুয়াল আমি কি লিখতে পারবো, স্কয়ার √/, বাদ দিলে বাকি থাকবে -1, অর্থাৎ আই যে কথা
-1 একই কথা, অর্থাৎ আই এর মান, সরি আই স্কোয়ারের মান কত, -1, স্কোয়ার রুট ওভার চলে যাবে -1 হবে, অর্থাৎ আই ইকুয়াল টু যদি আই ইকুয়াল টু রুট ওভার -1 হলে আই স্কোয়ারের মান হবে -1। এই জন্য এই যে আমি -1, এই -1 এর পরিবর্তে আমি আই স্কোয়ার লিখে দিচ্ছি, এই যে -1 এর পরিবর্তে আমি আই স্কোয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে দেখেন, এই 8 কে আমরা ডিরেক্ট করে ফেলতে পারি। হ্যাঁ, ডিরেক্ট করলে আমি এক লাইন ভেঙে করাচ্ছি, যারা বুঝে যাবেন একবার, বুঝার পর আপনারা ডিরেক্ট ক্যালকুলেশন গুলো মুখে মুখে করে ট্রাই করবেন। হ্যাঁ, যেহেতু এমসিকিউ আপনি এতটুকু সময় পাবেন না ক্যালকুলেশন গুলো ডিটেলসে করার জন্য। আচ্ছা, তাহলে এই যে 8, এই রুট ওভার 8 কে আমি চাইলে দুইটা সংখ্যা ভাঙতে পারবো, কারণ আমি পূর্ণবর্গ সংখ্যা পাইলে সংখ্যাটার বর্গমূল করে ফেলতে পারবো। এই জন্য এটাকে আমি রুট ওভার 8 কে আমি 4 দিয়ে গুণা 8 লিখতে পারবো, 4 ইন্টু 2, ঠিক আছে। আর ইন্টু কি আছে এখানে, আই স্কোয়ার আছে, ইন্টু এটা রুট ওভার 2 আই স্কোয়ার আছে। এটাকে আর ভাঙলাম না, এটাকে পূর্ণবর্গ, 2 কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবেই না। এই যে 4, এই 4টার উপর বর্গমূল আছে না, এটা প্রত্যেকটা সংখ্যা গুণ অবস্থা আছে এবং এদের প্রত্যেকের উপর বর্গমূল আছে, তাহলে 4 এর উপর বর্গমূল আছে। তো 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 কে আমি যদি 4 কে যদি আমি বর্গ আকারে লিখি, কি লিখতে পারবো, 2 স্কয়ার লিখতে পারবো, 2 স্কয়ার। তো 2 স্কয়ার না, তার উপর বর্গমূল আছে না, স্কয়ার রুট ওভার বাদ দিয়ে দিলে আমি বাকি থাকবে কত, 2। তার মানে এই 2টা আমি বাইরে নিয়ে আসতে পারবো, কারণ এই 4 কে বর্গমূল করলে 2 হবে। এই 4 কে যদি আমি বর্গমূল করি একবারে সোজা কথায়, 4 কে যদি আমি বর্গমূল করি কত হবে, 2 হবে। তার মানে আমি 2টা বাইরে নিয়ে আসছি। তাহলে আর ভিতরে কি কি থাকবে, এই 2 কে তো আমি বর্গমূল করে কোনো সংখ্যা পাবো না, কারণ 2 তো পূর্ণবর্গ না, এই জন্য 2 থেকে যাবে আর আই স্কয়ার থেকে যাবে, ক্লিয়ার। আর ইনটু এই পাশে আরেকটা কি আছে, রুট ওভার 2 আই স্কয়ার আরেকটা আছে। আচ্ছা, এরপর লাইনে একটু খেয়াল করি আমরা, এই যে রুট 2 আই স্কয়ার ইনটু রুট 2 আই স্কয়ার, অর্থাৎ দুইটা রুট 2 আই স্কয়ার দুইটা গুণ অবস্থা আছে। তো আচ্ছা খেয়াল করুন তো, আমি যদি এ আর গুণ এ থাকে, এটাকে আমি কি লিখতে পারি, এ স্কয়ার লিখে দিই না, কারণ দুইবার গুণ অবস্থা আছে মানে এ স্কয়ার, তিনবার গুণ থাকলে এ কিউব, চারবার থাকলে এ টু দি পাওয়ার 4, যতবার গুণ থাকবে পাওয়ার তত, যেটাকে আমরা বলি বেজ একই হলে পাওয়ার, যদি কি হয় বেজ একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আমরা এটা বলি, ঠিক আছে। তো এখানে রুট টু আই স্কয়ার দুইটা রুট টু আই স্কয়ার আছে, তার মানে আমি এটাকে লিখবো কি, 2 ইন্টু, আমি ইন্টু দিলাম না আর এখানে, রুট 2 আই স্কয়ার হোল স্কয়ার, কারণ দুইটা রুট 2 আই স্কয়ার আছে, দুইটা রুট 2 আই স্কয়ার, রুট 2 আই স্কয়ার হোল স্কয়ার, দুইটা গুণ অবস্থা আছে যেন হোল স্কয়ার, তিনটা গুণ অবস্থা থাকলে হোল কিউব হইতো, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করেন আমাদের পর লাইনে কি দাঁড়াচ্ছে, 2 তো থাকবেই, এই যে স্কয়ার আর রুট ওভারটা আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থাকবে কত, বাকি থাকবে 2 আই স্কয়ার, ঠিক আছে। এই দুই দ্বিগুণে কত, দুই দ্বিগুণে হচ্ছে 4, দুই দ্বিগুণে কত, 4। আর আই স্কয়ার মানে কি, আই স্কয়ার মানে হচ্ছে -1, এই যে আমরা এখানে বের করছি আই স্কয়ার মানে আমরা -1, আমরা এটা মাথায় রাখবেন, আই সমান হচ্ছে রুট ওভার -1, আই স্কয়ার হচ্ছে শুধু -1। তাহলে এই আই স্কয়ার মানে -1 হলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 4 ইনটু -1 মানে কত, -4। তার মানে আমার আনসার হচ্ছে -4, এই যে আনসার হচ্ছে -4, ঠিক আছে। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমাকে আবার 4টা অপশন দেওয়া আছে এখানে, এই যে 4টা অপশন, এদের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমটাই খেয়াল করেন, √2, √2 একটা কি সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখন এটা দেখে যদি আপনি বলেন যে এত পেয়ে গেলাম √2 অমূলদ সংখ্যা, টাকায় দিলাম আনসার, তাহলে কি হবে, হবে না। কেন হবে না, কারণ হচ্ছে খেয়াল করেন নিচে আর একটা অপশন আছে সবগুলো, কারণ এখানে সবগুলো আনসার হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে √2 অমূলদ সংখ্যা আমরা পেলাম। আচ্ছা, এখন এই 2 নম্বর অপশনটা দেখেন তো, এটা কি, এখন এটা দেখাচ্ছে একটা ঘনমূল সংখ্যা, ঠিক আছে। তো আমরা ঘনমূলের ক্ষেত্রে কি শিখছিলাম, এই ঘনমূলের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে এটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়, অর্থাৎ এটাকে যদি কিউব আকারে ভাঙা যায়, কোন সংখ্যার কিউব, এই সংখ্যাটাকে যদি কোন সংখ্যার কিউব আকারে ভাঙা যায়, তাহলে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূলকে আমরা মূলদ বলতাম। কিন্তু এই যে দুইটা, এই দুইটা কি পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ এই দুইকে কি আমরা কোন সংখ্যাকে ঘন করে কি 2 পাবো না, এমন কোন সংখ্যা নেই যেটাকে ঘন করে আমরা কি পাবো, 2 পাবো, তারপরে এটা পূর্ণ ঘন সংখ্যা না। তো পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল কিন্তু মূলদ না, এটা কি অমূলদ, আমরা এটাও অমূলদ। এটা দেখেন, এটাও ঘন সংখ্যা, এটাও ঘনমূল। তো ঘনমূলের ভিতরে কি আছে, একটা সংখ্যা আছে। এখন এই ঘনমূলের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে যদি কোনো সংখ্যার ঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায়, পূর্ণ ঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায়, তো কোনো একটা সংখ্যাকে কিউব করার পরে এই 25 পাওয়া যায়, তাহলে আমরা এটাকে মূলদ বলবো। এখন এই 25 কে কি এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাকে কিউব করলে মানে ঘন করলে 25 পাওয়া যাবে, এমন কোন সংখ্যা নাই, ঠিক আছে। কারণ আমরা 3 কে ঘন করলে 27 হয়ে যাবে, 2 কে ঘন করলে 8 হবে, ঠিক আছে, 3 কে ঘন করলে 27, তার মানে এমন কোন সংখ্যা নেই যেটা ঘন করলে 25 পাওয়া যাবে, তার মানে এটা পূর্ণ ঘন সংখ্যা না। তো পূর্ণ ঘন সংখ্যা নয়
এমন সংখ্যার বর্গ ঘনমূল কিন্তু কি অমূলদ। তার মানে যে অপশন দেওয়া আছে অপশনের মধ্যে ফাঁদ আছে, তিনটাই মূলদ অমূলদ, ঠিক আছে? তার মানে রাইট আনসার হচ্ছে সবগুলো, সবগুলো উপরে সবগুলো হচ্ছে অমূলদ।